তো এই পর্যায়ে পরে ব্যারিস্টার জিডি সারোয়ার, আমি এন্ট্রি করছিলাম আর কি। এই বিষয়টাতে একটু এবার ব্যারিস্টার সারোয়ার আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমরা যে একটা অবস্থার পরিবর্তন আশা করছি, তো সেই পরিবর্তনের ক্ষেত্রে কিছু কিছু বিষয় কিন্তু খুব হতাশাজনক লাগছে। যেমন একজন দর্শক ফয়েজুল্লাহ তিনি লিখেছেন যে ভূমিদস্যু এই আনভির সোবানকে জামাত তারা সুবিধা দিচ্ছে, এবং এটা কিন্তু আমরা অনেকটা প্রকাশ্যেই দেখেছি যে যখন এই বসুন্ধরার মিডিয়াগুলোতে যখন ছাত্র জনতা হামলা করলো 5ই আগস্টের পরে, তখন জামায়াতের আমির তিনি সবাই আগে ওখানে গিয়ে তাদেরকে সান্ত্বনা দিলেন। আর এখন তো এটা ওপেন সিক্রেট যে জামায়াতে ইসলামী তারা বসুন্ধরার পক্ষে দাঁড়িয়েছে। তারা কালের কণ্ঠের জন্মদিনে আপনি দেখেছেন যে কিভাবে জামায়াতের বড় বড় নেতারা তারা ভূয়সী প্রশংসা করেছে। আবার আপনি বিএনপি পন্থী সাংবাদিক হিসেবে পরিচিত শফিক রেহমান, তাকে দেখেছেন যে এই ভূমিদস্যু শাহ আলমকে মুখে কেক তুলে খাইয়ে দিয়েছে। তা আমরা তো এই ধরনের দৃশ্য দেখেছি। আর এক সময় যে ভূমিকাটা নঈম নিজাম করত, এখন সেটা বিএনপি পন্থী সাংবাদিক হিসেবে পরিচিত কাদের গনি চৌধুরী, সে এখন বসুন্ধরার মিডিয়াকে বাঁচাবার দায়িত্ব নিয়েছে। আবার পাশাপাশি ছাত্র সমন্বয়ক যারা, তারাও যে বসুন্ধরার সাথে এক ধরনের আতাত করছে, সেটা কিন্তু বলেছেন নুরুল হক নূর তার এক বক্তৃতায়। তা আমরা নুরুল হক নূরের সেই চাঞ্চল্যকর বক্তৃতার অংশ বিশেষ একটু শুনে আমরা আলোচনায় ফিরে আসছি। বসুন্ধরা গ্রুপের দুর্বৃত্তদের সাথে বাংলাদেশের ইতিহাসে ভূমি দস্যু লুটেরাদের মধ্যে বসুন্ধরা হচ্ছে এই দেশের অন্যতম লুটেরা গোষ্ঠী, শিল্প গোষ্ঠী। সেই বসুন্ধরার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে সরকার? এখন পর্যন্ত ব্যবস্থা নিয়েছে? এমনকি শোনা যাচ্ছে এই সরকারের উপদেষ্টাদের সহযোগীরা কিংবা এই সরকারের লোকেরা সৌদি আরব গিয়ে বসুন্ধরার লোকের সাথে মিটিং করেছে, কারণ তাদের টাকা লাগবে। সরকারের লোকেরা দল বানাতে চায়, ক্ষমতায় যেতে চায়, কিন্তু আওয়ামী দুর্বৃত্তদের সহযোগিতা নিয়ে দল বানাতে চায়, ক্ষমতায় যেতে চায়। আওয়ামী দুর্বৃত্তদের অর্থ সম্পদের যদি তাদের নেতাকর্মীদেরকে দিয়ে সেভ করাতে চায়, সেটি খুব পরিণতি ভালো হবে না। তো এটাই হচ্ছে বাস্তবতা। যে আপনি দেখেন যে একসময় আমরা যে আওয়ামী লীগকে এত গালাগালি করতাম যে আওয়ামী লীগ ছিল বসুন্ধরার পৃষ্ঠপোষক, এখন এই বসুন্ধরার পৃষ্ঠপোষক বিএনপি, এখন বসুন্ধরার পৃষ্ঠপোষক জামায়াত, এখন বসুন্ধরার পৃষ্ঠপোষক এই ছাত্র সমন্বয়করা। এবং এই কারণেই কিন্তু আপনি দেখেন যে এই যে ইবলিশ গুলো আপনি দেখছেন স্ক্রিনে, এই শফিক রেহমানের মতো ইবলিশ বা শামসুল আলম লিটনের মতো ইবলিশ, যারা এখন ওই নিজেদেরকে দাবি করছে যে তারা গণতন্ত্রের পক্ষে এক সময় ছিল, এখন তারা দেশে এসে যত ধান্দাবাজি আছে সব কিন্তু তারা করছে। কাদের গরি কার নাম দিয়ে করতেছে? বিএনপির নাম দিয়ে করতেছে। এক সময় যেটা করতো নঈম নিজাম, এখন সেটা করতেছে কাদের গনি, বিএনপির নাম দিয়ে। তো অবস্থার তো কোনো পরিবর্তন আমরা দেখছি না ব্যারিস্টার সারোয়ার। আমরা দেখতে পাচ্ছি যে এক দুর্বৃত্ত চলে গেল, শাসন ক্ষমতা ছেড়ে পালিয়ে ভারতে পালালো, আর এখন এই জায়গায় অন্যান্য দুর্বৃত্ত বিএনপির নাম দিয়ে, জামায়াতের নাম দিয়ে এই দুর্বৃত্তায়ন কিন্তু চলছে। তো এই যদি হয় আমাদের রাজনীতির অবস্থা, তাহলে তো এই শাহ আলমের মতো লোক তো আজীবনই ধরাছোঁয়ার বাইরে থাকবে। আপনি বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, আমি 5ই আগস্টের পরে শুরু করি আসিফ নজরুল এবং রেজওয়ানা হাসান সহ এদেরকে দিয়ে যে সংবাদ সম্মেলনটা আমরা করেছিলাম, আমরা আশা করেছিলাম যে আইন মন্ত্রণালয় এইটাকে মনিটর করবে এবং দ্রুত একটা শুনানি ব্যবস্থা করবে। অন্তত তাদের পক্ষ থেকে কেউ একজন বাদীর কাছে আসবে, অথবা অ্যাটর্নি জেনারেল অফিস হয়তো একটা ইনিশিয়েটিভ নিবে, কিন্তু নাথিং হ্যাজ বিন ডান। ওই সংবাদ সম্মেলনের উপরে সরকার কোনো স্টেপস নিয়েছে সেটা আমার নলেজে নাই। আসিফ নজরুল একেবারে ব্যালেন্স হারাই ফেলছে। আসিফ নজরুল 5 নৌকায় পা দিছে। সে আওয়ামী লীগকে খুশি রাখতে চায়, বিএনপিকে খুশি রাখতে চায়, ইন্ডিয়াকে খুশি রাখতে চায়, সেনাবাহিনীকে খুশি রাখতে চায় এবং সুশীল সমাজকেও খুশি রাখতে চায়। একটা ইনএক্সপিরিয়েন্সড, দিনে 2টে ক্লাস নিত, বাকি সময় প্রেম প্রীতি করত, এখন একটু চাপে পড়ে হি হ্যাজ জাস্ট লস্ট হিজ ব্যালেন্স। যার জন্য এই ধরনের একটা সেন্সিটিভ মামলায় যে কিছু করার রয়েছে সেটা তিনি ভুলে গেছেন। রেজওয়ানা হাসান অন্য একটা মন্ত্রণালয়ের অ্যাডভাইজার হলেও তারও এখানে করণীয় কিছু ছিল। আর অনেকগুলা যারা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, মানবাধিকার নিয়ে আজ করে, তারা একসময় এই মামলার পক্ষে আসছিল। আমি আশা করব আবার আসবে। কিন্তু অন্য প্রসঙ্গে আমি স্টিল আই রিজার্ভ মাই রেসপেক্ট ফর শফিক রেহমান। শফিক রেহমান ওখানে গিয়েছে, আপনারা সমালোচনা করেছেন, আমি দেখেছি। আমি মনে করি যে তার নিশ্চয়ই একটা ব্যাখ্যা এখানে রয়েছে। এবং এই যে বসুন্ধরা মিডিয়া, যে কয়টা মিডিয়া রয়েছে, মিডিয়া হাউস অ্যাজ এ হোল, আমার ধারণা যে
বিএনপির লোকজন, বিএনপি ঘরানার লোকজন যে টেক ওভার করেছে, এইটার একটা যুক্তি এরকম হতে পারে, নিশ্চয়ই এইটা বিএনপির সর্বোচ্চ জায়গার গ্রিন সিগন্যাল ব্যতীত হয়নি। তো এইটার ব্যাখ্যা এরকম হতে পারে যে মিডিয়া স্বৈরাচারী সৃষ্টিতে সহায়ক ছিল, যে মিডিয়া এই ফেসিজম সৃষ্টি করেছে, সেইটা বন্ধ করা ভালো, না এই মিডিয়া দখল করে ওই মিডিয়ার মাধ্যমে সরকার সত্য প্রকাশ করা ভালো? সম্ভবত দ্বিতীয় ধারাটা তারা টেক ওভার করেছে। ওদের মিডিয়া ব্যবহার করে এখন এই স্বৈরতান্ত্রিকতা এবং মাফিয়ার বিরুদ্ধে সত্য প্রকাশ করছে। বাট আমি মনে করি এদেশের জনগণের একটা আশা ছিল, আমার ব্যক্তিগত আশা, এই মিডিয়া হাউসটা পুরোটা একটা নিয়ন্ত্রক সংস্থা নেওয়া উচিত ছিল। কারণ এখানে এমপ্লয়মেন্ট ব্যাপার আছে, সেই এমপ্লয়মেন্ট গুলো রক্ষা করে আমি মনে করি যে এইটা জনগণের মিডিয়া গড়ে তোলাটাই যুক্তিযুক্ত কাজ, সেইটা হওয়া উচিত। জামাতের আমির সম্বন্ধে আমি বলেছি যে জামাতের আমিরের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত। এইরকম একটা খুনি লুটেরা, যাদের সম্পত্তি 80% জনগণের, খাল বিল নদী নালা দখল করে সেই জমি আরেক জায়গায় বিক্রি করে। সেই মাফিয়া সরকারের পূর্ত প্রতিমন্ত্রী বলেছিল জমির মালিক আপনি না, আপনি কিভাবে সেই জমি বিক্রি করেন? আজকে বাংলাদেশ যে কখনো সুশাসন ন্যায় বিচার আসবে না, এটার বড় একটা লক্ষণ হলো এই বসুন্ধরা মাফিয়া সমস্ত রাজনৈতিক দলকে ম্যানেজ করতে পারে। এবার যদি তারা বিএনপিকে ম্যানেজ করতে পারে, জামাত বোধহয় পোষ মেনে গেছে, বিএনপিকে যদি ম্যানেজ করতে পারে এবং সাব্বির হত্যাকাণ্ডের মতো যদি ভুল করে, তাহলে সেটা বিএনপির জন্য একটা দুঃসংবাদ বয়ে আনবে। বাট আই এম বিন ইনফর্মড বাই এ রেসপন্সিবল পার্সন যে বিএনপি কোন নেতাকে ম্যানেজ করতে পারলেও বিএনপির সর্বোচ্চ জায়গাকে তারা ম্যানেজ করতে পারেনি অথবা পারবেও না। তারাও বিএনপির হাই আপস মুনিয়ার হত্যাকাণ্ডের, মুনিয়ার ধর্ষণকাণ্ডের ন্যায় বিচার দেখতে চায় বলে আই এম বিন ইনফর্মড বাই এ আনঅফিসিয়াল সোর্স। এবং আমরা সেইটা দেখতে চাই যে সাব্বির হত্যাকাণ্ডের বিচার হয় নাই, সেই বিচারটা এখন হওয়া দরকার। আর তার ছোট ভাই আরো একটা বোধহয় ধর্ষণ করছে, একটা মেয়ের মাথা ন্যাড়া করে দিয়েছিল। এবং এই যে জমিগুলো দখল করেছে এবং মুরিয়া হত্যাকাণ্ড, আমরা আশা করি এই বিচার এই মাটিতে হবে এবং আমরাই সেই বিচার দেখে যাব। অন্যায় করেছে বলে এই খুনি ধর্ষক পালিয়ে গেছে, ওই বোধহয় এখন ওই শেখ হাসিনার আশেপাশে আছে, ওইখানে টাকা পয়সা দিছে এবং ওর বাবা তো বলেছিল মরণ পর্যন্ত আসি, মৃত্যুর পরেও সে মাফিয়া তন্ত্রের সাথে থাকবে। হঠাৎ করে ভোল পাল্টাই ফেলছে। আমি মনে করি যে মুনিয়া হত্যাকাণ্ড যেহেতু ফাইনাল রিপোর্ট অফিসিয়ালি গ্রহণ করেছে এবং এটা এপিল প্রসেসে আছে, অন্য আমার জানা মতে 10-12টা মামলা আছে, প্রত্যেকটা 302 ধারার। সেই মামলায় যে কোনো সময় এই বাপ বেটা গ্রেপ্তার হতে পারে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা সুযোগ যে তারা বাংলাদেশে ন্যায় বিচার, মানুষের জনপক্ষে কাজ করতে চায়, ন্যায় বিচার আনতে চায়। সেইটার বড় একটা পরীক্ষা হলো তারা এই বসুন্ধরা গ্রুপের শাহ আলম এবং তার খুনি ছেলেদেরকে আইনের কাছে সোপর্দ করতে পারে। তারা যদি না পারে, আর বিগত দিনে যারা না পারছে, জামাত তাদের তোষণনীতি করছে, বিএনপি যদি তাদেরকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে আপনাদের রাষ্ট্র চালাবার দরকার নাই। আপনারা এই মাফিয়াদের রাষ্ট্র দিয়ে দেন। কারণ আপনাদের ছায়া তারা শক্তিশালী প্রমাণিত করছে, তারা আইনের ঊর্ধ্বে থেকেছে, শহরের ভিতরে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করছে যেখানে কোনো আইন নাই, তারা নিজস্ব আইন বানাইছে, সবকিছু। এইভাবে কোনো দেশ চলতে পারে না। অতএব আমরা আশা করব এই অন্তর্বর্তীকালীন সরকার ইমিডিয়েটলি এই দুর্বৃত্তায়িত মাফিয়া শাহ আলম এবং তার ছেলেদের যতগুলো মামলা হয়েছে, এই মামলাগুলোকে এখন বলা হয় বৈষম্য বিরোধী মামলা। এই মামলায় ছাত্র খুনের, জনতা খুনের মামলা হয়েছে। এই মামলায় যদি 1-1.5 ডজন মন্ত্রী জেলে থাকতে পারে, শাহ আলম এবং শাহ আলমের ছেলে কেন জেলে নয়, এইটা এদেশে মানুষ জানতে চায়, আমরা জানতে চাই। আমি নূরকে ধন্যবাদ জানাবো, বিলম্ব হলেও। এই নূরও এক সময় বাংলাদেশ প্রতিদিনের প্রোগ্রামে যেত
এখন নূর সেটাকে রিয়েলাইজ করেছে এবং এই মাফিয়াতন্ত্রের ছোট মাফিয়াতন্ত্রের বিপক্ষে দাঁড়িয়েছে, সত্য কথা সামনে এনেছে। আমি মনে করি যে নূর একটা ধন্যবাদ প্রাপ্য, সেই জন্য আমি তাকে ধন্যবাদ দেব। আর এই জামাত জনগণের কাছে মাপ চেয়ে তার অবস্থান প্রত্যাহার করা উচিত। তো ব্যারিস্টার বিএনপি সারোয়ার, মুড়ি আমি হত্যাকাণ্ড একটু সহ যত অন্যায় সারোয়ার, করেছে তার পক্ষে দাঁড়াবে বলে আমরা আশা করি। জি, ব্যারিস্টার সারোয়ার, এই জামায়াত সম্পর্কে বা বিএনপি সম্পর্কে শাহ আলম কি বলতো, এটা কি তারা ভুলে গিয়েছে? একটু আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, একটু ভিডিওটা আমি প্লে করব। এই বিএনপি জামাত এক জি। সময় প্রতিদিন আগুন জ্বালাতো এবং প্রতিটা ডিস্ট্রিক্টে আগুন আর আগুন। এই বিএনপি জামাত এক সময় প্রতিদিন আগুন জ্বালাতো এবং প্রতিটা ডিস্ট্রিক্টে আগুন আর আগুন। তো আপনি দেখেন যে এই লোক সারাক্ষণ কিন্তু এই বিএনপি জামাতের গালি দিয়ে যেত, এটাই ছিল তার স্বভাব। আর এখন এই লোকের মুখে কেক তুলে খাইয়ে দেয় শফিক রেহমান। আর এই লোকের মিডিয়া হাউসকে বাঁচাবার জন্য গিয়েছে বিএনপিরই সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী। তো আমার কথা হচ্ছে, এরা এতটা আপ- নির্লজ্জ কি করে হয়? আমি শফিক ভাই সম্বন্ধে একটা লাস্ট কথা বলবো। আপনি নিশ্চয়ই দেখবেন, আমার দীর্ঘদিন শফিক ভাইয়ের সাথে ওঠা বসার সুযোগ হয়েছে। একসাথে আমরা স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছি। তিনি যখন গ্রেপ্তার হয়েছিলেন, ভাবির পাশে দাঁড়িয়ে আমরা সংবাদ সম্মেলন করেছি এবং তার ইন্টেলেকচুয়াল এবিলিটি সম্বন্ধে কারো কোনো সন্দেহ নাই। নিশ্চয়ই আপনার এই বক্তব্য এবং আপনাদের সমালোচনা তিনি সাদরে গ্রহণ করবে এবং কখনো না কখনো তিনি একটা ব্যাখ্যা দিবেন এটার। আমি এটা আশা করব। আমার সাথে যদি দেখা হয়, আমিও তাকে রিকোয়েস্ট করব যে আপনার ইমেজ কিছুটা হলেও ক্ষুণ্ণ হয়েছে এবং মানুষ এটাকে ভালোবাসার জায়গায় একটু ঘুণ ধরেছে। আপনি নিশ্চয়ই একটা ব্যাখ্যা দিবেন যে কোন অবস্থার পরিপ্রেক্ষিতে এই ঘটনা ঘটালেন। এটা কি টেকনিক্যাল মুভ না এইটা অন্য কোনো মুভ? নিশ্চয়ই হয়তো কখনো না কখনো সে একটা ব্যাখ্যা হয়তো দিবে।